বিসমিল্লাহির রহমানির রহিম। রায়পুরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি সালমা খাতুন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, রায়পুরা সরকারি কলেজ, রায়পুরা, নরসিংদী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমার অনলাইন দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকেও আমরা সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এর মধ্যে বই কিনে ফেলেছ। বইগুলো থাকলে তোমাদের ক্লাসগুলো অনেক সহায়ক হবে। বই ছাড়া তোমাদের ক্লাসগুলো খুব একটা উপকারে আসবে না। যদি না কিনে থাকো, যত দ্রুত সম্ভব তোমরা বইগুলো সংগ্রহ করে ফেলো। চলো তাহলে এবার ক্লাসে মনোযোগ দেওয়া যাক। আজ আমাদের যে আলোচনা থাকবে, আলোচনার বিষয়বস্তু নাম হলো 1942 সালের বিবারিস রিপোর্ট ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সমূহ। তোমরা এই আলোচনা থেকে যে ধারণাগুলো পাবে সেগুলো হলো বিবারিস রিপোর্ট সম্পর্কে ধারণা, বিবারিস রিপোর্টের পঞ্চদৈত্য সমূহ কী কী, বিবারিস রিপোর্টের সুপারিশমালা সমূহ কী কী, বিবারিস রিপোর্টের ভিত্তিতে সামাজিক নিরাপত্তামূলক আইন ও কর্মসূচি সমূহ কী কী, এবং সমাজকর্ম পেশার বিকাশে সামাজিক নিরাপত্তা ও বিবারিস রিপোর্টের ভূমিকা কী। তাহলে চলো বিবারিস রিপোর্ট সম্পর্কে আমরা জানি। বিবারিস রিপোর্ট আধুনিক ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার মডেল হিসেবে স্বীকৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ততায় পর্যবসিত হয়। এমনকি সামাজিক নিরাপত্তাহীনতাও অনেকাংশে বেড়ে গিয়েছিল। ওই অবস্থায় সামাজিক এই সকল সমস্যার সমাধানের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো ছিল খুবই নগণ্য, যার ফলশ্রুতিতে প্রয়োজন হয় পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত সামাজিক বীমা কর্মসূচি। এমত অবস্থায় স্যার উইলিয়াম হেনরি বিবারিস কর্তৃক একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম হেনরি বিবারিস এবং আরও 11টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হন। এই কমিটির নামকরণ করা হয় বিবারিস কমিটি। এই বিবারিস কমিটি ইংল্যান্ডকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার পুরোধা ছিলেন স্যার উইলিয়াম হেনরি বিবারিস। তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, আইনজ্ঞ এবং একজন সমাজ সংস্কারক। তিনি মানব সমাজের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী 5টি সমস্যাকে চিহ্নিত করেন। এই 5টি সমস্যাকে তিনি পঞ্চদৈত্য হিসেবে চিহ্নিত করেন এবং এক একটিকে এক একটা দৈত্যের সাথে তিনি তুলনা করেন। তিনি বলেন যে এই সমস্যাগুলো শুধুমাত্র ইংল্যান্ডের সমাজ জীবনেই প্রভাব ফেলছে না, গোটা বিশ্বেই এই সমস্যাগুলো প্রতিনিয়তই সামাজিক উন্নয়নের পথে বাধার সৃষ্টি করছে। তাহলে চলো আমরা এই পঞ্চদৈত্যগুলো সম্পর্কে একটু জানি। যে 5টি পঞ্চদৈত্য ছিল, পঞ্চদৈত্যগুলো হলো 1 অভাব, 2 রোগ ব্যাধি, 3 মলিনতা, 4 অলসতা, 5 অজ্ঞতা। অভাব কি? অভাব কি এটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি। তারপরে একটু বলছি। অভাব বলতে সাধারণত আমরা অর্থনৈতিক অসচ্ছলতাকে বুঝে থাকি। যখন মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল হয় তখন সে তার মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। তোমরা জানো বর্তমান প্রেক্ষাপটে
মৌলমানবিক চাহিদা হলো 7টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, চিত্তবিনোদন এবং সামাজিক নিরাপত্তা। একজন মানুষ যখন তার মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে পারবে না, তখন সে ক্রমান্বয়ে সামাজিক সমস্যার সৃষ্টি করবে। এই মৌলমানবিক চাহিদা পূরণ করতে না পেরে মানুষ কি হচ্ছে? দারিদ্রতার দিকে, ভিক্ষাবৃত্তি, বেকারত্বতা বেড়ে যাচ্ছে এবং স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, এমনকি অপরাধ প্রবণতাও এই আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। তাহলে এই সবগুলোই হলো সামাজিক উন্নয়নের পথে অন্তরায় হিসেবে কাজ করছে। এবার আসি আমরা রোগ ব্যাধি। রোগ ব্যাধি বলতে সাধারণত শারীরিক এবং মানসিকভাবে অসুস্থতাকেই বোঝানো হয়ে থাকে। শারীরিক এবং মানসিক অসুস্থতা বলতে আমরা যা বুঝি, মানসিক অসুস্থতাটা আমাদের খুব একটা চোখে পড়ে না, কিন্তু শারীরিক অসুস্থতাটা আমরা সবসময় চোখে পড়ে আমরা দেখতে পাই। তাহলে একটা মানুষ যখন শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন সে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারে না। আর স্বাভাবিক কাজকর্মগুলো যখন সে করতে না পারে, তখন সে পরনির্ভরশীল হয়ে পড়ে। কখনো কখনো সে পরিবার এবং সমাজে বোঝা হয়েও দাঁড়ায়, যা সামাজিক উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে। এবার আসি আমরা মলিনতা। মলিনতা বলতে সাধারণত মানসিক এবং পরিবেশগত নোংরামিকে বোঝানো হয়। যেমন আমাদের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই বিভিন্ন রকমের অশ্লীলতা, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দর্শন, নারী নির্যাতন। এই প্রত্যেকটাই আমাদের পরিবেশকে দূষিত করে তুলছে, যা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পড়ব অলসতা। অলস কি? কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস ব্যক্তিরা বরাবরই ব্যক্তিত্বহীন হয়। তারা পরিবার এবং সমাজের কাছে নিন্দিত হয়। আসলে তাদেরকে কেউ পছন্দ করে না। কর্মক্ষম থাকা সত্ত্বেও তারা কাজ করতে অনীহা প্রকাশ করে, তারা কাজ করতে চায় না, যা সামাজিক উন্নয়নের পথে বাধার সৃষ্টি করছে। অজ্ঞতা। অজ্ঞতা কি? যাদের জীবন এবং জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই। আসলে অজ্ঞতা আর অন্ধত্ব খুব একটা পার্থক্য নেই। অজ্ঞতা অন্ধত্বেরই সামিল। একজন অন্ধ মানুষ যেমন চোখে দেখে না, একজন অজ্ঞ মানুষেরও বিচার বুদ্ধি সেরকম থাকে না। সে বিভিন্ন রকমের অপরাধের সাথে সম্পৃক্ত হয়, খুব সহজেই সে অপরাধগুলোর সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, যা আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পঞ্চদৈত্যগুলো কী কী ছিল। পঞ্চদৈত্যের ফলে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের যে বাধাগুলো ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা আসি বিভারিস রিপোর্টে সুপারিশমালা সমূহে। বিভারিস রিপোর্টে যে সুপারিশগুলো পেশ করা হয়েছিল সেগুলো হলো: 1. একীভূত বা সমন্বিত সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করা। 2. সামাজিক বীমার অন্তর্ভুক্ত নয় এমন জনগণের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা। 3. 18 বছরের নিচে যে শিশুগুলো আছে, যে কোনো পরিবারের 2 বা ততোধিক শিশু থাকবে, তাদেরকে পারিবারিক ভাতা প্রদানের ব্যবস্থা করা। 4. সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা। 5. অর্থনৈতিকভাবে বিপর্যস্ততার সময় বেকারত্ব রোধ করবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাহলে আমরা এবার যাই বিভারিস রিপোর্টের ভিত্তিতে সামাজিক নিরাপত্তামূলক আইন ও কর্মসূচিসমূহ কী ছিল। বিভারিস রিপোর্টের ভিত্তিতে আইন ও কর্মসূচিগুলো ছিল:
1945 সালের পারিবারিক ভাতা আইন, 1946 সালের সামাজিক বীমা আইন, 1946 সালের শিল্প দুর্ঘটনা আইন, 1946 সালের স্বাস্থ্য বীমা আইন, 1948 সালের জাতীয় সাহায্য আইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা আইনগুলো সম্পর্কে একটু বিশদ আলোচনা করি। 1945 সালের পারিবারিক ভাতা আইন, এ আইনে যে কোনো পরিবারের শিশুরা অর্থাৎ 2 বা ততোধিক শিশু থাকলে 18 বছর বয়স পর্যন্ত তাদের পারিবারিক ভাতা প্রদানের ব্যবস্থা ছিল। 1946 সালের জাতীয় বীমা আইন, জাতীয় বীমা আইনে বেকার, পঙ্গু, বার্ধক্যজনিত কারণ, শিশুর জন্ম, মৃত্যু এবং বিধবা তাদেরকে সামাজিক বীমার অন্তর্ভুক্ত করা হয়। 1946 সালের শিল্প দুর্ঘটনা আইন, শিল্প দুর্ঘটনা আইনে যা ছিল, কলকারখানায় কর্মরত অবস্থায় যদি কোনো ব্যক্তি শারীরিক মানসিকভাবে অসুস্থ হয় কিংবা পঙ্গুত্ববরণ করে এবং মৃত্যুবরণ করে তাহলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা প্রদান করা হয়েছিল। এবার আমরা আসি 1946 সালের স্বাস্থ্য বীমা আইন। স্বাস্থ্য বীমা আইনে চাকরিজীবী, বেকার এবং আত্মকর্মে নিয়োজিত ব্যক্তিদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার ব্যবস্থা ছিল। এবং 1948 সালের আইনে অর্থাৎ জাতীয় সাহায্য আইনে যারা আকস্মিকভাবে মৃত্যুবরণ করবে, বেকারত্ব চলে আসবে কিংবা কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, তাদের জন্য জাতীয় সাহায্য আইনটি প্রণয়ন করা হয়েছিল। তাহলে নিশ্চয়ই তোমরা বিভারেজ রিপোর্টের ভিত্তিতে সামাজিক নিরাপত্তামূলক আইন ও কর্মসূচিগুলো সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছ। এবার আমরা আসব সমাজকর্ম পেশার বিকাশে সামাজিক বিভারেজ রিপোর্ট ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভূমিকা সম্পর্কে। সমাজকর্মের মূল লক্ষ্যই হল সমাজের সর্বস্তরের জনগণের জন্য সামাজিক নিরাপত্তা পরিচালনা করা। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে অর্থাৎ সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে মূল মেরুদণ্ড ছিল সামাজিক বীমা কর্মসূচি। এছাড়াও বিভিন্ন রকমের কর্মসূচি প্রবর্তন করা হয়েছিল, যেমন কিশোর অপরাধ সংশোধন, মাতৃত্বকালীন সুবিধা এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান। এই ধরনের সরকারি সাহায্যগুলো সমাজকর্ম পেশাকে আরও বেশি উৎসাহিত করে তুলেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বিভারেজ রিপোর্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছ। আশা করি এই ক্লাসটি পেয়ে তোমরা উপকৃত হবে। তোমরা বই কিনে অচিরেই ক্লাসগুলো আবার একটু নিজেরা দেখে নাও। তাহলে আজ আর নয়, আগামী ক্লাসের প্রত্যাশা রাখি এবং তোমরা সুস্থ স্বাভাবিক থাকবে। করোনার প্রকোপ ক্রমান্বয়ে বেড়ে চলছে, তোমরা সুরক্ষিত থাকবে, পরিবারের প্রত্যেকেই সচেতন রাখবে, করোনা থেকে মুক্তি পাও সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।